হুমায়ুন আহমেদ আমাদের সবার প্রিয় নাট্যকার, নির্দেশক এবং চলচ্চিত্র পরিচালক। তার হাতের নীলপদ্মের ছোঁয়া আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেশের যে কোনো বড় উৎসবে, বিশেষ করে ঈদ এলে আমাদের এই প্রিয় মানুষটির কথা মনে পড়বে। নানাভাবে যারা তার কাছাকাছি আসার সুযোগ পেয়েছিল, সেরকম কয়েকজন মানুষ নিয়েই আমাদের আজকের এই আয়োজন। আমরা তাদের সাথে গল্প করব, হুমায়ুন আহমেদের সেই নীলপদ্মের অনুসন্ধান করার চেষ্টা করব। আমাদের আজকের আয়োজনের অতিথি চিত্রনায়ক ফেরদৌস এবং সবার প্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। আমি তোমার প্রিয় না? শুরু করছি হুমায়ুন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম। ফেরদৌস ভাই, তানিয়া, আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। তো আমি আসলে প্রথমে হুমায়ুন আহমেদ যাকে নায়ক বলতেন, ফেরদৌস বলতেন না, বলতেন নায়ক ফেরদৌস, একদম প্রথম দিনের আপনার সাথে হুমায়ুন আহমেদের দেখা হওয়া বা পরিচয় পর্বটা একটু জানতে চাই। আচ্ছা, একেবারে প্রথম পরিচয় পর্বটা একতরফা ছিল। মানে আমি স্যারকে চিনতাম স্যার হিসেবে, রাইটার হিসেবে, স্যার তখন ডেফিনেটলি আমাকে চিনত না। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আমার মনে আছে যে আমি কিউতে দাঁড়িয়ে স্যারের বই কিনে অটোগ্রাফের জন্য দাঁড়িয়েছিলাম। তো অটোগ্রাফে শুধু শুভেচ্ছান্তি লিখে সাইন করে দিয়েছে। আমার খুব মন খারাপ যে এত বড় লম্বা কিউতে দাঁড়িয়ে অটোগ্রাফ নিলাম, এত ছোট লেখা। আমি আবার গিয়ে ঘুরে দাঁড়িয়ে আবার এলাম, এসে বললাম স্যার একটু বড় করে লিখে দিন এবার। তো স্যার মনে হয় আমাকে দেখে হয়তো বা চিনেছে যে একটু আগে এই ছেলেটা এসেছিল। তো তখন লিখে দিয়েছিল যে ভালোবেসে যারে ছুঁই সেই যায় দীর্ঘ পরবাসে। সেই দিনে সেই কথা, এবং তখন আমিও জানতাম না যে আমি ফিল্মে আসব, এবং এই পুরো ব্যাপারটা যে এরকম অক্ষর অক্ষর মিলে যাবে এটা আমার আসলে স্বপ্নাতীত ব্যাপার। তবে স্যারের এই যে নায়ক বলাটা আমার কাছে খুব ভালো লাগতো। আপনার সঙ্গে যখন হুমায়ুন আহমেদের প্রথম কাজ, সেটা ছিল চন্দ্রকথা চলচ্চিত্র, এবং ওই প্রথম কাজটা যখন হয়, ওটার আগে একটা ইন্ট্রোডাক্টরি একটা কাজ ছিল, একটা নাটক এসো। সেই সময় আপনি ছিলেন একদম জনপ্রিয়তার শীর্ষে, একদম বলা হয় যে একদম তরুণদের হার্টথ্রব ফেরদৌস, না? তো ওই হার্টথ্রব ফেরদৌস, হ্যান্ডসাম নায়ক ফেরদৌস, সেই তরুণদের হৃদয়ের ফেরদৌস থেকে হুমায়ুন আহমেদীয় ফেরদৌস হতে কিন্তু একটা জার্নির ব্যাপার আছে, হ্যাঁ? তো সেটা আমরা একটু পরে আপনার কাছে শুনবো। তার আগে আমি তানিয়ার কাছে চলে আসি। তানিয়া আবার আমার বেশ বন্ধু মানুষ, ওর সাথে আমার একদম তুমি সম্পর্ক। তো তানিয়া, তোমাকে বলি, তোমার সাথে হুমায়ুন আহমেদের স্যারের সাথে প্রথম পরিচয়টা তার যেমন লাইনে দাঁড়িয়ে, তো যাই হোক একটা নাটকের কারণে স্যার ওখানে আমি গেলাম, শুটিংটা ছিল, তো আমাকে সিলেক্ট করে দিয়েছিল এশিয়াটিক থেকে, মানে নূর ভাইরা সিলেক্ট করে দিয়েছিল। তো স্যারের ধারণা ছিল ওটা একটা প্রেসক্রিপশন ড্রামা ছিল, এই মেঘ রৌদ্র চায়। তো এখন যেটা হয় যে আমার ডক্টরের ক্যারেক্টার করেছিলাম, আমি প্লে করেছিলাম। স্যার আমাকে প্রথম দেখে কেন যেন না, আমি জানি না, তখন হয়তো ওই সময় আমার বেবি হয়েছে, আমি বেশ একটু হেলদি ছিলাম, অ্যান্ড স্যার থট যে কি এমন করবে, আমি চুপচাপ থাকি, আমি চুপচাপ বসে আছি। তো স্যার বলছে ওকে কেমন অভিনয় করবে, কি করবে, এরকম একটা বিষয় স্যারের। তো এরপর দেখছি স্যার দূরে বসা, প্রতিটি শট যাচ্ছে, স্যার একটু একটু করে এগিয়ে আসছেন। কতক্ষণ পর আমার যে টেবিলটা ছিল ডক্টরের টেবিলের ওপাশে স্যার এসেছেন, বলছে তুমি কি করো, করো, তুমি তো ভালোই অভিনয় করো। ওই স্যারের সাথে আমার পরিচয়, মানে ওই কাজ করতে গিয়ে। এবং স্যার পরে ওনাকে যেমন নায়ক ডাকতেন, আমাকে উনি ডাক্তারই ডাকতেন। পুরো শুটিংটা শেষে উনি বললেন যে তোমার ভালো অভিনয়ের জন্য একটা পুরস্কার, আমার নেক্সট ফিল্মে তুমি কাজ করছো। হ্যাঁ, এরপরেই তুমি শ্যামল ছায়া চলচ্চিত্রে রাত্রি চরিত্রে কাজ করেছিলে। তো এখানে আসলে মানে তুমি যখন প্রথম কাজ করো, তারপরে কিন্তু তুমি আমাদের টিমের একটা ধারাবাহিক মেম্বার হয়ে গিয়েছিলে, এবং আমাদের এরপরে পরপর যতগুলো নাটক হয়েছে, আমরা বোধহয় এরপরে একসাথে অনেকগুলো নাটক করেছি, ঢাকায়, ঢাকার বাইরে, দেশের বাইরে। এবং কাজ করতে করতে যেটা হয় যে একটা প্রচন্ড একটা পারিবারিক সম্পর্কের বাইরেও একটা, মানে যেটাকে আমি বলি একদম বন্ধুত্ব। আমি একটা জিনিস যেটা মনে করি যে যেটা আত্মার সাথে আত্মার সম্পর্ক, সেটাই আত্মীয়, আর রক্তের সম্পর্কটা রক্তীয়। মানে আমার কাছে এটা ধারণা, আত্মার সম্পর্কটা যে মানুষগুলোর সাথে হয়, তো আমি বলতে পারি যে সেই হিসেবে আমরা সবাই কিন্তু আত্মীয়। ফেরদৌস ভাই, একটু আগে একটা প্রশ্ন আপনার মাথায় দিয়ে দিয়েছিলাম। আসলে স্যারের সঙ্গে তুমি বললে যে প্রথম কাজ ছিল নাটকটা এসো, তো সেটা নিয়ে কিছু মজাদার ব্যাপার ছিল। যাই হোক, তো সে এসো নাটকে আমি আমার মতোই আমাকে প্রেজেন্ট করা হয়েছে, সুদর্শন তরুণ হিসেবেই দেখানো হয়েছে। আমার মূল টার্গেট ছিল স্যারের সঙ্গে সিনেমা করা।
তো তখনই আমাকে চন্দ্রকথার গল্প শোনালো, আই লাইক দ্য স্টোরি। তো স্যার প্রথম থেকে যেন একটু কনফিউজ, যে মানে জহির চরিত্রটা ওরকম একটা পাগল টাইপের একটা ক্যারেক্টার, কাক পুড়িয়ে ভবঘুরে খায়, টাইপের ছেলে, ভবঘুরে, কাক- বাড়ি ঘর কাক নেই, পুড়িয়ে খায়, Right. হ্যাঁ। তো এই চরিত্রটা আমার সঙ্গে ঠিক মানাবে না। আমি ভীষণ টেনশন পড়ে গেলাম যে মানে কিভাবে নিজেকে ওরকম চেঞ্জ করব। তা আমি যখন প্রথম শুটিং এ যাই, সেই শুটিং জার্নিটা ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এটা আমি একটু ছোট করে বলি। আমাকে বললো হোতাপাড়ার কাছে একটা লোকেশন, তো সেই অনুসারে ঢাকা থেকে রওনা দিলাম, আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টরা। গাজীপুরের কিছু দূর আগেই গিয়ে লেফটে গিয়ে দেখলাম একটা নৌকার ঘাটে গিয়ে গাড়ি থামানো হলো, যে নৌকা করে যেতে হবে। আমি ততটুকু ঠিক আছে, নৌকা করে হয়তো ওই পারে গিয়ে নুহাস পড়লি। সবাইকে বলছে কোথায়, বলে ওই যে ছোটবেলা যেরকম তাল গাছ তাল থেকে গাছে, গাছ, হ্যাঁ। ওরকম আর কি ব্যাপারটা। ওই পারে গিয়ে দেখি ওখানে আরেকটা মাইক্রোবাস রাখা। তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম, যে শুনলাম হোতাপাড়ার একদম কাছে। কিছু দূর যাওয়ার পরে মাইক্রোবাসে বলে আর গাড়ি যাবে না, এবার মহিষের গাড়িতে উঠতে হবে। আমি তো সর্বনাশ, যে এইটা বোধহয় না করলে, এখন মনে হচ্ছে একটু ভুলই করে ফেললাম। যাচ্ছি মহিষের গাড়ি কিছু দূর গিয়ে থেমে গেল, চাকা দুটো কাদায় ডুবে গেছে, আর মহিষের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হবে। তারপর যখন পিছনের দিকে নুহাসপল্লিতে যারা গেছে তারা বুঝবে, পিছনের দিকে যে পুকুরটা, ওর পাশ থেকে আস্তে আস্তে আসলো, সন্ধ্যা হয়ে গেছে। সেই দুপুরবেলা ঢাকা থেকে রওনা দিয়েছি। কিছু দূর গিয়ে দেখলাম যে আমার কাছে মনে হলো, তখন মনে হচ্ছে যে কয়েক কিলোমিটার শুধু লাইট আর লাইট, মানে যেটা দেখলে মনে হবে একটা রানওয়ে। তা আমি না খুব অবাক, এগিয়ে যাচ্ছে আর বিস্মিত হচ্ছে, এটা কি। আর কেউ কিছু বলছে না। স্যারের এগুলো আগে থেকে সারপ্রাইজ দেওয়ার একটা তরিকা। স্যার যখন কাছে আসলো, আমি স্যার এটা কি। আমি না ততক্ষণে পুরো জার্নির এই ধকলটা ভুলেও গেছি, এবং আমি আমার মাথা থেকে আস্তে আস্তে আমি ঢাকার ফেরদৌস ভুলে ওখানকারই মনে হচ্ছে ওখানে মুগ্ধতায় আপনি। ওই মুগ্ধতা। সেটাই। তো এই যে মানুষকে মুগ্ধ করার যে ব্যাপারটা, এই অসীম ওই রানওয়ে ক্ষমতা- জিনিসটা আসলে কি ছিল? হ্যাঁ, এই অসীম ক্ষমতাটা স্যারই ছিল। ওই ব্যাপারটা ছিল নুহাসপল্লির একটা দেয়াল, পুরো দেয়ালটা জুড়ে কিছু দূর 1 ফিট বা 2 ফিট হবে, পরপর এরকম করে খোপ করা, কুলুঙ্গির ওর মতো ভিতরে- খুব খুব করে কাটা। ওটার ভিতরে সব ক্যান্ডেল, মোমবাতি। Candles। মানে আমি পৃথিবীতে খুব কম যেগুলি দেখে বিস্মিত হয়েছি ম্যানমেড, ইট ওয়াজ ওয়ান অফ দ্যাট। সো আমার তখন থেকে না আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি যে অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু প্রুভ, অ্যান্ড আমি এটা করবই। তো তখন ওই আমার শখের নতুন পাঞ্জাবি, স্যার বলে এটা ছিঁড়ে দাও, ছিঁড়ে দিলাম, এখানে একটা সেফটি পিন লাগাও, কালকে থেকে শেভ করা বন্ধ। সো এইভাবে আমি চেষ্টা করেছি, এবং আমার একটা বেস্ট বোধহয় এফোর্ট আপনার দিয়ে। ম্যানারিজম ছিল, পাঞ্জাবির পকেটে একটা চিরুনি থাকবে, হ্যাঁ। একটু পর পর ছেলেটা ছেলেটা চলে চলে আসে, মানে হি ইজ কনসিয়াস। হি ইজ কনসিয়াস। তো এই যে মেক বিলিভ করাটা, অনেকের কাছে আমি আজ পর্যন্ত কিন্তু একজনকে বলতে শুনিনি যে তোমাকে ওই ক্যারেক্টার মানায়। মানায়নি, হ্যাঁ, না এরকম কেউ বলে। হ্যাঁ, তো এই জিনিসটা মানে খুব কম নির্মাতার মধ্যেই থাকে। তো এটা স্যারের মধ্যে ছিল, এবং আমার এটা অসাধারণ জার্নি আমি লাইফেও ভুলবো না আর কি। আমি অভিভূত, মানে এই ধরনের ওয়েলকাম আমি আর কোথাও পাইনি। এটা এবং আসলে- চন্দ্রকথা ছবিতে ফেরদৌস ভাইয়ের লিপসিং করা একটা গান এখন পর্যন্ত খুব জনপ্রিয়, সবাই খুব পছন্দ করে, যে ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মেঘের উপরে বাসা, তো আমার। এবং এটার আগে যে কাক খাওয়ার যে সিকোয়েন্সটা ছিল, কাক পুড়িয়ে খাওয়ার, তবে যেটা খাওয়া হয়েছিল সেটা কাকের মাংস ছিল না, সেটা। এটা অবশ্য কিন্তু বলতেই আরেকটু হবে। কনভিন্স করলে মনে হয় আমি খেয়েও ফেলতাম। মানে যে কোনো জিনিসই এত মানে মেক বিলিভের জায়গাটা এত সুন্দরভাবে উনি করতে পারতেন। হ্যাঁ, এই যে বলা হলো যে ওটা কাক না, তারপরে যতবারই মানুষ দেখবে ততবারই কিন্তু কাক, মানুষ কাক, বলে যে ওটা কাকই। কাকে খেয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগতো যে স্যার যে কোনো জিনিস অভিনয় করে দেখাতে পারতেন। আমার কাছে মনে হয় যে একজন ডিরেক্টরের এর চেয়ে বড় গুণ আর কোনো কিছু হতে পারে না। স্যারের পাগল সাজার যে একটা অভিনয় ছিল, আমি বিমুগ্ধ হয়ে দেখতাম যে এত মজা করে একটা ক্যারেক্টার কিভাবে উনি প্লে করছেন। মানে ওই জায়গাগুলো আসলে বলে বোঝাতে পারবো না। তবে স্যারের সাথে অনেক মজার বিষয় যেগুলো ছিল, আমাদের এটা তুমিও ছিলে, আমরা ছিলাম, আমরা সুইজারল্যান্ডে ছিলাম, স্যারের সাথে রাগারাগি, এই বকাঝকা। গল্পটা বলো, তোমাকে একদিন যে রাগ করে বকা দিল। হ্যাঁ, তো যা হয় স্যার যাদেরকে আদর করেন তাদেরকে কিন্তু মাঝে মাঝে বকাঝকা করেন। তো কোনো একটা কারণে স্যার কোনো কারণে মন খারাপ ছিল বা কিছু ছিল, আমি জানি না, আমি টোটাল আমরা সবাই আছি, স্যার আমাকে খুব বকা দিলেন।
আমার খুব মন খারাপ হয়ে গেছিল, খুব মন খারাপ ছিল। আমি ঘরে এসে মানে স্যার যখন বকা দিতেন, মাঝে মাঝে না মন খারাপ হলে যেটা হয় যে বাবা মা বকা দিলে বা প্রিয়জন বকা দিলে কান্না পায়, আমি কেঁদেওছি। তো উনি আর তখন সামনে এসে বলছে মন খারাপ করো না, না তা ইটস ওকে, ঠিক আছে। তো প্রতিদিন আমার একটা ডিউটি ছিল সুইজারল্যান্ডে যাওয়ার পরে সকালবেলা স্যারের জন্য চা বানিয়ে দেওয়া। স্যার যেভাবে চা খেতেন তো আমি ওটা বানিয়ে দিতাম। তো স্যারের ধারণা হয়েছিল যে আমি হয়তো এই বকা খাওয়ার পরে সকালে পরদিন সকালে আমাকে বলছিল যে কুসুম, তানিয়া তো বকা খেয়েছে, আজকে মনে হয় আমার চা আর আসবে না, এক কাপ চা নিয়ে যাবে এক কাপ চা নিয়ে আর যাবে না। কিন্তু স্যার মানে আমি চাটা বানিয়ে নিয়ে স্যার দেখি চুপচাপ বসে আছেন, মাথা এরকম করে হাতাচ্ছেন, চুপচাপ বসে আছেন, আর স্যার আপনার চা বলে ও এত অভিমান করে, ও কিন্তু কোনো হাসি নাই ফেসে, একদম খুব অভিমান করে অন্যদিকে, স্যার আপনার চা, খুব একদম ধাক্কা দিয়ে চাটা দিল। তো আমার খুব মনে হয়, এবং হুমায়ুন আহমেদ তখন হাসি খুব হেসে দিয়ে সঙ্গে সঙ্গে তানিয়া তোমাকে কালকে আসলে আমার মন খারাপ ছিল, এত সুন্দর করে মানে যে সময় বকাটা দিতেন, বকার পর মুহূর্তে যে সরি ফিলিংটা যেভাবে চেহারায় থাকতো, এমন ভাবে কাজটা করতেন যে সরি বলা ছাড়াই আসলে সরি ফিলিংসটা বোঝা যেত। ওটা খুব একটা চমৎকার একটা মোমেন্ট ছিল। তানিয়া, আমরা যেহেতু নীলপদ্মের সন্ধান করছিলাম, তো এখানে নীলপদ্ম বলতে আমরা বোঝাচ্ছি আসলে হুমায়ুন আহমেদের কিছু অসাধারণ চরিত্র উনি তৈরি করেছেন। কিছু তো অবশ্যই উপন্যাসের কিছু চরিত্র আছে, উপন্যাসের পাশাপাশি নাটকের কিছু চরিত্র আছে, অসাধারণ কিছু নীলপদ্ম, যে নীলপদ্মের ছোঁয়া হুমায়ুন আহমেদের কাছের কিছু অভিনেতা অভিনেত্রী পেয়েছেন। তুমিও সেরকম একজন অভিনেত্রী, হুমায়ুন আহমেদের সেরকম কিছু চরিত্রের ছোঁয়া পেয়েছো। সেরকম কোন চরিত্রটা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে? সেই চরিত্রটার কথা আমি রূপালী রাত্রি নাটক, মানে ওটা টেলিফিল্ম ছিল, ওটাতে আমি যে ক্যারেক্টারটা করেছিলাম, ক্যারেক্টারটা আসলে করার কথা ছিল তোমার, সাডেনলি যেটা হলো ওটা নিয়ে মানে ওখানে যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে ও বলছে যে না, ওই ক্যারেক্টারটা তানিয়া করুক, এই ক্যারেক্টারটা আমি করি। এবং স্যারও বলে যে হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ তো সবসময় হাজব্যান্ড ওয়াইফে, তো হাজব্যান্ড ওয়াইফ হলে ভালো লাগবে না, শাওন ওয়াইফের ক্যারেক্টারটা করুক আর এই ক্যারেক্টারটা তুমি। মানে হাজবেন্ডের চরিত্রে ছিল এসআই টুটুল, ওর করার কথা ছিল স্ত্রীর চরিত্র। তো এরপরে ওই ক্যারেক্টারটা আমি যখন করেছি এবং ওই ক্যারেক্টারটার জন্য আমি অনেকবার পুরস্কৃত হয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে স্যারের মানে ভালোবাসাটা তো ছিলই ক্যারেক্টারটার প্রতি, এবং আমি সেই জায়গাটায় শাওনের কাছে আমি কৃতজ্ঞ যে এইরকম একটা সুইট ক্যারেক্টার, মানে ও আমাকে আসলে অনেক ভালোবাসে বলে, যে বলছিলেন না শুরুতে ভালোবাসেন বলে হয়তো আমাকে ছেড়ে দিয়েছিল যে এটা ও করুক। স্যারের প্রথম দিকের যে কটা উপন্যাস পড়েছে তার মধ্যে সবচেয়ে প্রিয়, শুধু আমার না, আমার বিশ্বাস সবারই হবে, আমার আছে জল, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার। এবং আমি যখনই উপন্যাসগুলি পড়তাম আমার মনে হতো যে আমি ওটা ভিতরেই আছি, বিকজ এই উপন্যাসগুলো এত লাইভ, মানে ভিজুয়ালি একটা ইমপ্যাক্ট ফেলে দেয় মনের মধ্যে। আমি খুবই লাকি বলবো নিজেকে, ভাবি এই জন্য যে এই উপন্যাসগুলোর দুটো চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি। এক, আমার আছে জল, এটা স্যারের পরিচালনাই ছিল, আর দুই হচ্ছে নন্দিত নরকের খোকা, সেটা বেলাল আঙ্কেলের নির্দেশনা ছিল, কিন্তু স্যারের উপন্যাস, স্যারের স্ক্রিপ্ট করা। এবং ওই খোকা চরিত্র করতে গিয়ে আমার সামহাও কেন যেন মনে হলো এটা স্যার বোধহয় অবচেতন ভাবে নিজেকে পোট্রে করার চেষ্টা করেছে ওখানে। মানে যখন অভিনয়ও করেছি আমি একটা প্রচ্ছন্নভাবে একটু স্যারকে অনুকরণ করা, স্যারের সেই মোটা ফ্রেমের চশমা, আগের লুক, ওরকম একটু ভঙ্গি আমিও রাখার সামহাও চেষ্টা করেছি। তা আমার কাছে, আমি যখন মাঝে মাঝে চিন্তা করি যে এই দুটো অমর স্যারের সৃষ্টির মধ্যে আমি পার্ট হতে পেরেছি আর কি, ইট ইজ মানে মানে সত্যি আল্লাহর অশেষ রহমত যে এটা আমি মানে সে এক শিল্পী জীবনে আসলে এত বড় পাওয়া। আমার আছে জলের যে চরিত্রটা ছিল, এটা উপন্যাসের বাইরে গিয়েও অনেকটুকু পরে বর্ধিত আমার চরিত্রটা। আসলে হুমায়ুন স্যার যে মানে ক্রিয়েটিভিটির কোন লেভেলে ছিলেন সেটা আমি মনে হয় যে আমাদের মতো এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ দিয়ে এত স্বল্প পরিসরে বলে বোঝানো মুশকিল। শাওন, হুমায়ুন আহমেদের নীলপদ্ম নিয়ে তোমরা কথা বলছি, সেরকম নীলপদ্ম তো অনেকগুলো তোমার কাছেও আছে, প্রতিটি চরিত্রের আলাদা আলাদা মাত্রা আছে। সেই কাজগুলোর ভেতর থেকে কোন কাজটা মানে খুব করার সময় মনে দাগ কেটেছে, করার পরে, দেখার পরে? আমি তো মনে করি যে আমি আসলে হুমায়ুন আহমেদের কাজ যারা করেছেন যে কারণেই হোক আমি অনেক লাকি, কিন্তু আমার পছন্দের যেই চরিত্রটার কথা আসলে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যেটা মনে রাখবো সেটা হচ্ছে শ্রাবণ মেঘের দিনের কুসুম। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ঘাটি অঞ্চলে
ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া। এবং আমি যখন প্রথম শ্রাবণ মেঘের দিন উপন্যাসটা যখন পড়ি, তখন আমার সবকিছু ছাপিয়ে কুসুম মেয়েটার জন্য এত খারাপ লাগছিল, মানে আমার কখনো মনে হয়নি যে এটা কখনো যদি সিনেমা হয় বা নাটক হয় তাহলে করব, এরকম কিছুই মনে হয়নি। আমার খালি মনে হচ্ছিল কুসুম মরে গেল কেন। এবং পরবর্তীতে যখন শ্রাবণ মেঘের দিন যখন চলচ্চিত্র হলো এবং আমি যখন কুসুম চরিত্রের জন্যই যখন আমি প্রস্তাব পেলাম, তখন আমার কাছে মনে হলো এটা আমারই চরিত্র, এটা আসলে আমি। এবং কাজটা যখন করছি, এটা তোমরা সবাই জানো, ফেরদৌস ভাই জানেন যে হুমায়ুন আহমেদের যে কোনো কাজে চরিত্রের নাম ধরেই আর্টিস্টকে ডাকতেন। তো তখন এর আগে নাটকে আমি বিভিন্ন চরিত্র করেছি। মরিয়ম নাম যখন ছিল একটা নাটকে, মরিয়ম মরিয়ম ডাকতেন, নীলু, রাত্রি। কুসুম চরিত্রটা যখন শুরু করলাম, তখন কুসুম নামে ডাকা শুরু করলেন সিনেমার। তারপরে চরিত্রটার ভিতরে এমনভাবে ঢুকে গেলাম এবং এই কুসুম নামটাও আমার ভিতরে এমনভাবে ঢুকে গেল যে এরপরে অনেক কিছু হলো, এরপরে একসঙ্গে জীবনযাপন হলো। এই কুসুম নামটা হুমায়ুন আহমেদের ব্রেইনেও ঢুকে গেল এবং এটাই শেষ পর্যন্ত আমার নাম হয়ে দাঁড়ালো। আমার শাওন নামটা কুসুম নামের আড়ালে হারিয়ে গেল। এই কুসুম চরিত্রটা আমার কাছে আসলে মনে হয় যে হুমায়ুন আহমেদের যে কয়টি নীলপদ্মের ছোঁয়া আমি পেয়েছি, এই চরিত্রের যে নীলপদ্ম, শ্রাবণ মেঘের দিনের কুসুম আমার কাছে সবচাইতে মূল্যবান নীলপদ্ম। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। আমি দেখতেছি। ছোট চশমা পরা। ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা আর রবি নম্বরে 4.17 পয়সা। রবি। দর্শক, আমরা ফিরে এলাম হুমায়ুন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম অনুষ্ঠানে। তানিয়া, অনেকবার আমরা হুমায়ুন আহমেদের নিজের পড়া স্ক্রিপ্ট, যেগুলো নাটকের ডিরেকশনের আগে উনি নিজে পড়িয়ে শোনাতেন আমাদেরকে, এবং সিনেমার ক্ষেত্রেও হুমায়ুন আহমেদ যখন স্ক্রিপ্ট পড়েন, এই দৃশ্যটা এত সুন্দর একটা দৃশ্য ছিল। আমার প্রায় মনে হতো, এবং আমাদের পরিচিত অনেক অভিনেতা অভিনেত্রী বলতেন যে উনি যখন স্ক্রিপ্ট পড়েন তখন যদি একটা ক্যামেরা ওনার ফেসে ধরে রাখা হয় তাহলে ওটা নাটক বানাতে হয় না, কারণ উনি নিজেই তখন প্রতিটি চরিত্র হয়ে যেতেন এবং অভিনয় করে দেখাতেন। আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদ একজন চমৎকার অভিনেতা ছিলেন বলেই উনি অভিনয়টা করিয়ে নিতে পেরেছেন। এবং আমাদের বিভিন্ন চলচ্চিত্রে যে বিহাইন্ড দ্য স্ক্রিন আছে, আমরা বিহাইন্ড দ্য সিনের জন্য যে আমরা বেশ কিছু ফুটেজ শুট করেছিলাম, আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার অংশটুকুন, তানিয়াকে দেখিয়ে দিচ্ছে, এবং আমার মনে আছে যে শিশু শিল্পীদেরকেও দেখিয়ে দিতেন। আমার কাছে মনে পড়ে যে শ্যামল ছায়ের রাত্রি চরিত্রটার একটা সিন ছিল, যে মেয়েটা খুব চুপচাপ, মেয়েটি তার বাচ্চাকে হারিয়েছে, তার হাজবেন্ডকে হারিয়েছে, সে তার জার্নিতে তার শ্বশুরের সাথে আছে এবং খুব কেয়ারিং, সবার সাথে নাইস। একটা পার্ট আছে, মেয়েটির সন্তান হারিয়ে গেছে ভিড়ে, মানে দৌড়াতে গিয়ে ভিড়ে হারিয়ে গেছে, বাচ্চাটাকে পায়নি। তো ওই জায়গায় ওই হাহাকারটা, যে সবাই ফিরে আসে, আমার বেবিটা কেন আসে না, এই যে জায়গাটা, স্যার যখন স্ক্রিপ্টটা পড়েছেন উনি প্রতিটি জায়গায় হাসির জায়গায় উনি হাসতেন, এবং ইমোশনাল সিনে স্যার যেভাবে কেঁদেছিলেন ওই মুহূর্তটাতে, আমার মনে হয় আমি যখন অভিনয় করেছি স্যারের ওই কথাটা আমার মাথায় ছিল বলে শর্ট আমি দেখছি আমি কেঁদে যাচ্ছি, কাট কেউ বলছে না, একটা মানুষ ওখানে ছিল না যে মানে কেউ, প্রত্যেকে এভরিবডি ওয়াজ ক্রাইং। স্যারের ওই জায়গাটা, যে পড়ার জায়গাটায় উনি ওভাবে করে মাথার মধ্যে এত সুন্দর করে অভিনয়টা বসিয়ে দিয়েছিলেন, যে কারণে হয়তো বা আমি এত ভালো কাজটা করতে পেরেছিলাম। আসলে আমার মনে হয় যে একটা চরিত্র যদি নিজের মধ্যে ধারণ করতে না পারা যায়, তবে ওই চরিত্রটা নিয়ে এত ডিটেইলে লেখা, স্যারের প্রত্যেকটা উপন্যাসে প্রত্যেকটা চরিত্রের কিন্তু একটা এত ডিটেইল ওয়ার্ক থাকে। সবচেয়ে মজা লাগে, আমি যখন মিসির আলী পড়ি তখন মনে হয় এটা স্যার, যখন আমি হিমু পড়ি তখন মনে হয় এটা স্যার। একটা খুব হাসির দৃশ্য লিখছেন,
আশেপাশে কেউ নেই, তখন কিন্তু উনি স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছেন না কাউকে, নিজের জন্যই লিখছেন একা একা হাসছেন, আবার লিখছেন একা একা, পাশে টিস্যু বক্সটা আছে, উনি কাঁদছেন, একদম চোখের পানি পড়ছে, হাউমাউ করে কাঁদছেন কলম রেখে দিয়ে। খুব চমৎকার দৃশ্য, আসলে ওই দৃশ্যগুলো ফিরে পাওয়ার কোনো উপায় আমাদের হাতে নেই। একটা বিষয় আমার খুব মজা লাগতো স্যার, যে কোনো বিষয়ে খুব মজার, এবং সেটা কিন্তু শাওন তার সাথে পার্টিসিপেট করতো, একটা সিচুয়েশন ক্রিয়েট করতেন। যেমন স্যার একবার বললেন যে আমি তো হিপনোটাইজ করা শিখে গেছি, আমি সবাইকে হিপনোটাইজ করতে পারি, দেখো আমি কুসুমকে হিপনোটাইজ করছি, তারপরে তোমাদের একে একে প্রত্যেককে করবো। প্রথমে শাওনকে হিপনোটাইজ করলো এবং শাওন সে খুবই ভালো অ্যাক্টিং করলো, তা আমরা সবাই ধরেই নিলাম যে সে টোটালি হিপনোটাইজ, এবং মানে যা বলছে কি কি যেন করছে, আমি তো হয়ে গেলাম। তারপরে টুটুলকে করলে টুটুল একদম সত্যি ও ওরকম হয়ে গেল, মানে ও হয়ে গেল। এরপর স্যার অনেকক্ষণ আমাকে ট্রাই করছে যে এই মেয়েটা কাট, আমি বললাম স্যার আমার তো কিছু হচ্ছে না। শাওন বলে কি আমি না অভিনয় করেছি, ও বলেছে যে তানিয়া টুটুলকে আজকে হিপনোটাইজ করবো। কিন্তু এই যে স্যারের পাগলামোগুলি ছিল, এটার জন্য কিন্তু সে অনেক শ্রমও দিতেন। যেমন সে ঠিক করলেন ম্যাজিক শিখলেন, কিন্তু অনেকগুলি ইন্টারেস্টিং ম্যাজিক জানতেন। ম্যাজিক, ভূত, ফেরদৌস ভাই এখানে হ্যাঁ আসলেই মানে এটা আমি শুধু একা না, তুমি যেটা বলছো তানিয়া, যে এই পাগলামিগুলোকে, যেটা ওই হিপনোটাইজড হওয়ার অভিনয় বা ভূত আনার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা সবাই করতাম। প্ল্যানচেট না, একদম তৈরি করতে যে হঠাৎ করে মানে এখানে গল্পগুলো এমন ভাবে ক্রিয়েট করতেন যে একটা সময় আমিও ভাবা শুরু করলাম বোধহয় ওটাই সত্যি, আসলে কিন্তু আমি অভিনয় করেছি। এটা আপনাদেরকে ভয় দেখানোর আগে এটা আমাদের মধ্যে একটা স্ক্রিপ্টিং হয়েছে। হুমায়ুন আহমেদ বলেছে আজকে নায়ককে একটা এইভাবে ভয় দেখাবো। মেক বিলিভের বিষয়টা শুধুমাত্র তার কর্মক্ষেত্রে না, তার জীবনেও এমন ভাবে উনি করেছেন প্রতিটি জিনিস। স্যার যেটাই বলতেন, যাই বলতেন, সেটাই মনে হতো সত্যি। ফেরদৌস ভাই, আপনি হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করেছেন, সিনেমায় অভিনয় করেছেন, আমার আছে জল অভিনয় করার সময় একটা অসম্ভব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আপনাদের মধ্যে গড়ে উঠেছিল। সেই সম্পর্কটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু আরেকটু বেড়ে একটা ব্যবসায়িক সম্পর্কে গিয়েও ঠেকেছিল। তো ওই গল্পটা একটু শুনতে চাই। আসলে আমি একটা সিনেমার শুটিং করতে গিয়েছিলাম সেন্ট মার্টিনে। তো সেন্ট মার্টিনে গিয়ে অবভিয়াসলি সেন্ট মার্টিন যাওয়ার আমার মানে মেন উদ্দেশ্য ছিল যে সমুদ্র বিলাস যাব। স্যারের সমুদ্র বিলাস বিভিন্ন গল্প উপন্যাসে এতবার পড়েছি যে আমার ওটা দেখার একটা মানে তীব্র একটা টান বোধ করছিলাম। তা আমি কাকুলির একটা সিনেমা করতে গিয়েছিলাম ওখানে, জলরং। তো আমরা শুটিং 2-1 দিন করার পরে আমরা চলে গেলাম সমুদ্র বিলাস, এবং সমুদ্র বিলাস দেখে আমি কিছুটা আহত, মানে আমার যে স্বপ্নটা ছিল সে স্বপ্নটার কাছাকাছি না, মানে হয় না যে রক্ষণাবেক্ষণ সে অর্থে হচ্ছে না, এত সুন্দর জায়গা, এত সুন্দর মানে একটা কিছু হতে পারতো আমার মনে হলো। আমার এক বন্ধু আমাকে খুব বললো যে তোমার সঙ্গে তো স্যারের খুব ভালো রিলেশন, তুমি স্যারকে বলো না যে এই জায়গাটা আমরা ডেভেলপ করি, এটাকে একটা সুন্দর কটেজ করি। তা আমার কাছে মনে হলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমি ঢাকা এসে স্যারকে কি করে প্রপোজ করি। তা আমার স্যারকে কিছু প্রপোজ করার বাহক হিসেবে শাওন, প্রথমে শাওনকে আমি বললাম যে শাওন বেশ কিছুদিন পর যে কি অবস্থা ওখানে, বলে কি না আমরা তো কিছু কটেজের স্ট্রাকচার করেছি, সো ওগুলি কিছু করবো। তো বলছে কি করবো ফেরদৌস ভাই? তা আমি বললাম যে চলো এরকম স্যারকে প্রপোজ করে আমরা এখানে এই কটেজগুলি কমপ্লিট করে আমরা লোকেদের জন্য থাকার ব্যবস্থা করি। তো ঠিক আছে আপনি বাসায় আসেন, আপনি এসে বলেন। তা বললাম ঠিক আছে। তো ওয়ান ফাইন মর্নিং আমি গেলাম, গিয়ে স্যারকে ডেকে বললাম যে স্যার এরকম এরকম ব্যাপার। তো বললো যে আমি তো দেখাশোনা করতে পারবো না, তুমি আর কুসুম করবে? তা আমি বললাম যে হ্যাঁ। শাওনকে জিজ্ঞেস করলাম, শাওন বলে হ্যাঁ। তো বললো যে তাদেরকে একদম ফর্মালি করবো। কিন্তু এই কথাবার্তা বলার পরে স্যারের লয়ার দিয়ে বোধহয় করলো না ডিটটা, স্যার ডিট করে নিয়ে এসে আমি আর শাওন এবং আমাদের আরেক বন্ধু রাসেল 3 জন মিলে পার্টনারশিপে ব্যবসা শুরু করলাম, রাজ সাক্ষী হুমায়ুন আহমেদ। তো বললো যে আজকে থেকে শুধু আর নায়ক না, নায়ক এখন আমাদের ব্যবসায়িক মেম্বার। তো আসলে এই যে সেন্ট মার্টিনের প্রতি টান, এই টানটার জন্য কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছে স্যার। কিছু কিছু ব্যাপারকে স্যার আমাদের সবার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছেন, যেমন রবীন্দ্রসঙ্গীত। একটা সময় কিন্তু মনে হতো রবীন্দ্রসঙ্গীত একটু কঠিন গান, ভারিক্কি গান, কিন্তু এই গানগুলিকে আমাদের মানে হৃদয়ের কাছে নিয়ে এসেছেন স্যার। রবীন্দ্রসঙ্গীত যে আসলে সিনেমায় ব্যবহার করা যায়, এটা প্রথম এত সুন্দর করে নাটকে ব্যবহার করেছেন প্রথম, তারপর সিনেমায় ব্যবহার করেছেন। তারপর মনে করছি জ্যোৎস্নার যে ব্যাপারটা, মানে জ্যোৎস্নার যে সে একটা আলাদা সম্মোহনী ক্ষমতা, বা জ্যোৎস্নার আলো এসে পড়বে, শরীরের মধ্যে যে ফুল হয়ে যাচ্ছে ওটা ছুতে পারা যাচ্ছে না, এই যে অদ্ভুত কিছু ইলিউশন আমাদের মধ্যে দিয়ে গেছেন স্যার।
এগুলি কিন্তু মানে অনেকগুলো উপমাই অনেকগুলি আছে, মানে অনেক মানে উপমা আছে। অসাধারণ কোনো সুন্দর ব্যাপার সুন্দর উপমা আছে। বা মেয়েদেরকে সুন্দরী মেয়েদেরকে পরীর সঙ্গে তুলনা করা। আগে আমরা খুব শুনতাম রূপবতী মেয়ে, রূপবতী মেয়ে। আমার ব্যক্তিগতভাবে খুব মায়াবতী কথাটা খুব পছন্দ। অবশ্যই। হুমায়ুন আহমেদের মুখে যখন শুনতাম মায়াবতী মেয়ে, তখন মনে হতো না রূপবতী হওয়ার দরকার নেই, মায়াবতী মায়াবতী। হওয়াটাই আসলে অনেক বেশি, মানে রূপবতীর চেয়ে বেশি সুন্দর লাগতো শুনতে মায়াবতী। বা জ্যোৎস্না আমরা অনেকভাবে শুনেছি, চাঁদনি রাত শুনেছি, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে শুনেছি, কিন্তু জ্যোৎস্না যে একটা গৃহত্যাগী জ্যোৎস্না হতে পারে, বা জ্যোৎস্না যে অবাক জ্যোৎস্না হতে পারে, যেটা হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। আমার আসলে আজকের এই অনুষ্ঠানে টুটুল ভাইয়ের অভাব খুব মনে হচ্ছে, কারণ আমি কখনো তোমার সাথে বসে গল্প করেছি বা আমরা কখনো গল্পের আসর বসিয়েছি, সেখানে টুটুল ভাইয়ের গান ছিল না, এটা কখনো হয়নি। একটা সময় যেটা হলো, টুটুল ভাই বাসায় আসলে, টুটুল তোমার গিটার কই, গিটার আনো নাই কেন? টুটুল ভাই বললেন, স্যার এত বড় একটা গিটার, এটা ক্যারি করাও তো একটা মুশকিল। পরদিন সকালবেলা হুমায়ুন আহমেদ আমাকে বললেন, কুসুম যাও একটা গিটার কিনে নিয়ে আসো, আমার বাসায় একটা গিটার থাকবে, যেন টুটুলকে বয়ে না আনতে হয়। তা আমি টুটুল ভাইকে ফোন করলাম, টুটুল ভাই একটা গিটার কিনবো। টুটুল ভাই এবার ভাবলেন বোধহয় আমি গিটার শিখতে চাই, তো টুটুল ভাই আমাকে নিয়ে গিয়ে খুব ঘটা করে একটা চমৎকার গিটার কিনে নিয়ে আসলো। তো ওই গিটারটা আমার বাসায় রাখা হলো। এরপর আর টুটুল ভাইয়ের নিস্তার ছিল না, গিটার আনিনি এই অজুহাতে যে গান গাবে না, এটারও কোনো উপায় ছিল এই না। গানের প্রসঙ্গ যেহেতু আসলে ছোট্ট করে একটু বলি, ও কারিগর গানটা যখন স্যার প্রথম টুটুলকে দিলেন এবং বললেন যে তুমি সুর করে পাঠাও, আমি যতদূর জানি কক্সবাজারে তোমরা ছিলে, কক্সবাজারে একটা শুটিং শুটিং স্পটে ছিল, এবং স্যার প্রথম গানটা শুনে বলল, ফোন করে বলে যে তুমি এটা কি সুর করেছো, তোমাকে তো না, এটা গল্পটা এরকম যে গানটা হুমায়ুন আহমেদের এত চমৎকার একটা গান, ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময়, চাঁদনি পরশুর রাইতে যেন আমার মন হয়। এই গানটার সুর করতে যখন টুটুল ভাইকে দেয়া হলো, টুটুল ভাই সুর করে একটা ডেমো পাঠালেন। আমরা তখন কক্সবাজারে একটা নাটকের শুটিং করছি, টেলিফিল্মের শুটিং। গানটা শুনলেন হুমায়ুন আহমেদ, বললেন যে টুটুলকে ফোন করে দাও। ফোন ধরে বললো, টুটুল তোমাকে তো আমি টিকিট পাঠাচ্ছি, প্লেনের টিকিট, তুমি প্লেনে করে কক্সবাজার আসবে। টুটুল ভাই খুব খুশি, না জানি এখন আমাকে কি একটা ভালো কথা বলবে গানটার জন্য। জি স্যার, জি স্যার, আসবো স্যার। স্যার গানটা কেমন লেগেছে? এত জঘন্য গান তুমি শুরু করেছো, তোমাকে কানে ধরায় আমি পুরা সি বিচ আমি চক্কর দেবো। এটা হুমায়ুন আহমেদের খুব একটা প্রিয় শাস্তি ছিল, কিছু হলেই বলতো কানে ধরায় চক্কর দেবো। টুটুল ভাই খুব আপসেট হয়ে গেলেন যে স্যার আমি গান শুরু করলাম ঢাকায় বসে, আপনি আমাকে প্লেনের টিকিট দিয়ে কক্সবাজার নিয়ে তারপরে কি করবেন, কানে ধরায় বিচে চক্কর দেবেন। স্যার আমি আবার গানটা শুরু করছি। তারপর টুটুল ভাই কিছু কারেকশন করলো, বেসিক জিনিসটা সেম ছিল, কিছু কারেকশন করে যখন দ্বিতীয়বার যখন হুমায়ুন আহমেদকে গানটা শোনালেন, আমি যতদূর জানি যে স্যার তখন গানটা শুনে কান্না করেছেন এবং মানে এত ইমোশনাল হয়ে গিয়েছিলেন, এবং এই গানটা তো সো মানে বিকেম সো পপুলার। যাই হোক, আমরা একটা ইন্টারেস্টিং গল্প শুনলাম। আচ্ছা, আরেকটা হয়তো বা ব্যাপার যে কখনো ছিল সম্ভব যে হবে। এই শো নাটকটা যখন আমি করেছিলাম, তখন আমি মোটামুটি ডিটারমাইন্ডই ছিলাম যে আমি মানে টিভিতে খুব একটা কাজ করব না। স্যার আমাকে একদিন ফোন করলো যে ঈদের জন্য একটা বিশেষ নাটক, আমি জানি তুমি করবে না, তারপরে যদি বলো করব, তাহলে তোমার জন্য একটা চরিত্র তৈরি করা আছে। এবং চরিত্রটা না অসাধারণ ছিল, মানে একটা ফিল্মের সুপারস্টার, সে কমার্শিয়াল ফিল্মে অনেক বেশি সাকসেসফুল, কিন্তু ওর মনের ভিতরে কিছু কারণের মানে জীবনের কাছাকাছি যে চরিত্রগুলো সেগুলি সে করতে পারে না। সে বাড়িতে একা ছেঁড়া লুঙ্গি পরে একটা ভিক্ষুকের চরিত্র নিজে নিজে অভিনয় করে, এবং এইভাবে তার আস্তে যে আস্তে অপূর্ণতাটা, একটা যে ইচ্ছা ছিল যে বিভিন্ন ধরনের চরিত্রে করবে, সেটা অন স্ক্রিন করতে পারছে না। এক্স্যাক্টলি সে আয়নার সামনে আয়নার নিজের সামনে ঘরে নিজে করছে। বিভিন্ন গেটআপ নিয়ে এসে, পাগলের গেটআপ নিয়ে এসে নিজের সাথে নিজে অভিনয় করছে, আবার ভিক্ষুকের গেটআপ নিয়ে অভিনয় করছে, ঘোড়ার গেটআপ নিয়ে অভিনয় করছে। এই এই যে ধরনের দ্বন্দ্বটা একটা ছিল চরিত্র। না, আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি যদি নেক্সট কখনো আবার নাটক করি আমি ডেফিনেটলি এটা করবো। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ অনুষ্ঠান হুমায়ুন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম। মারামারি করে, আমার বাবা মা এক সময় বলছিল ওর বিরুদ্ধে এমনিতে একটা ঝিটি করে রাখো, ওর যে বিশ্বাস নেই, ও যখন তখন তোমার মেরেও ফেলতে পারে। তুমি একটু পরে নিশ্চয়ই বলবে যে ও মারলেও ওকে অনেক ভালোবাসি, তাই তো? ম্যাডাম আমি থাকতে পারি না ওকে ছাড়া। এই যে অন্য আরেকজনের কাছে আছে সেটা চিন্তা করেও আমি অনেক সময় আমার নিজেকে অনেক কন্ট্রোল করতে পারি না, ওই সময় আমার এডিক্টেডটা চলে আসতেছে। অ্যাডিকশনের ক্ষেত্রে সুপ্রিয় দর্শক, হুমায়ুন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগতম। আমাদের সঙ্গে আছেন হুমায়ুন আহমেদের প্রিয় নায়ক ফেরদৌস এবং প্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। আচ্ছা শাওন, তুমি যে এত টুটুল ভাইয়ের কথা বলছো, বেচারা মুখটা দেখো কিরকম পেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি অবশ্য আমার বউকে অতটা মিস করছি না, কিন্তু কারণ ওর নাম হতো তানিয়া।
নামে নামে কেউ একজন আছে। এনিওয়ে, তুমি তো অনেক কিছু স্যারের কাছ থেকে শিখেছো, আপনি অনেক কিছু শিখেছেন। আমি ওই স্যারের শেষের দিকে ম্যাজিক যে করতো না, আমি কিছুটা ম্যাজিক শেখার চেষ্টা করেছি, যে একটা পয়সা ভ্যানিশ করে দেয়া বা কোনো একটা কিছু আনিয়ে নেয়া। তা আজকে আমি কি একটা চেষ্টা করব? প্লিজ। আমি একটা ম্যাজিক করার চেষ্টা করতে পারি না, দেখি হয় কিনা। লেটস ট্রাই। টুটুল হাজির। হোয়াট আ সারপ্রাইজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মান সম্মানে তো ধুলোই মিশে যেত আজকে। মাথা খারাপ নাকি? টুটুল ভাই, আমরা একটু আগে তোমার কথাই আলাপ করছিলাম। আমরা খুব মিস করছিলাম তোমাকে, তোমার চেয়ে বেশি মিস করছিলাম তোমার গিটারটাকে। তোমার গানের যেই ছোঁয়া হুমায়ুন আহমেদের নীলপদ্মের ছোঁয়া পেয়েছে, সেই গল্পটা একটু আমাদেরকে শেয়ার করো আমাদের সাথে। আমার জীবনে আমি যত গান করেছি, অসাধারণ গানগুলো তো স্যারের লেখা। আরো কিছু লেখা আছে, ওগুলো নিয়েও কাজ করব। হুমায়ুন আহমেদের চমৎকার কিছু গানের সুর করার সুযোগ তুমি পেয়েছো। আমার খুব পছন্দের একটা গান, আমার গাওয়া একটা গানের সুর তুমি করেছো, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে। এই গানটা যখন হুমায়ুন আহমেদ লেখেন, এই গানটা লেখার পরও তোমাকে সুর করতে দিয়েছিল। তুমি নুহাশপল্লীর বিভিন্ন গাছের নিচে বসে থাকতে এবং একা একা গুনগুন করতে। হুমায়ুন আহমেদ তখন দূর থেকে দেখে বলতেন যে টুটুল গাছের চিপায় চিপায় কি খুঁজে, ওখান থেকে কি সুর খুঁজে নাকি। তো তুমি তখন খুব মজা করে বলতে যে স্যার, আপনার এখানে আসলে আমি সুর পাই, আমি বিভিন্ন জায়গার এক এক জায়গায় এক এক ধরনের সুর পাই। তো গানের সুর করার বিষয়ে হুমায়ুন আহমেদের সাথে তোমার কিছু ইন্টারেস্টিং স্টোরি আছে, আমি যেগুলো জানি, এগুলো তুমি একটু দুই একটা স্টোরি ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করো। নুহাশপল্লীতে স্যার যখন থাকতেন, আমি দেখতাম স্যার একা একা গাছের সঙ্গে কথা বলছেন, এবং আমি পিছে পিছে যেতাম। খুব বেশি ফলো করলে স্যার কিন্তু আমাকে আমার দিকে তাকিয়ে বলতেন, যাও যাও ওদিক যাও। কি? তো আমি বলি, স্যার কিছু না, আমি আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। আমি খুব কৌতূহল ছিল, আমার খুব ইচ্ছে হতো যে কি বলেন, এবং কোনোদিন গাছকে কি শুনতে পাবো যে কথা বলছে স্যারের সাথে। এক এক দিকে তো এক এক ধরনের গাছ, এক এক দিকে এক এক ধরনের প্রকৃতির ছোঁয়াগুলো। হ্যাঁ, আমি কিন্তু ফিল করতাম। আমি কিন্তু এক এক সময় এক এক কর্নার থেকে গানগুলো শুরু করেছি। কখনো কদম গাছের তলায় বসেছি, কখনো নামাজের জায়গাটাতে বসেছি, কখনো পুকুর পাড়ে বসেছি। বসে বসে কিন্তু ওই এসেন্সটা নিয়ে এসে কিন্তু গানের ধুনগুলো মনে হয় তুমি নুহাশপল্লীর বিভিন্ন গাছ থেকে পেতে। হ্যাঁ, এক একটা কর্নারে এক এক ধরনের এনভায়রনমেন্ট। আমরা এখনই তোমার গানটা শুনবো। সেই গান শোনার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, একজন হুমায়ুন আহমেদের গল্প শুনতে হলে এরকম একটি পর্ব যথেষ্ট নয়। হাজার হাজার পর্ব ধরে হুমায়ুন আহমেদের গল্প শুনলে হয়তোবা নীলপদ্মের কিছুটা স্পর্শ আমরা অনুভব করতে পারবো। আজকে টুটুল ভাইয়ের গান শুনতে শুনতে আমরা বিদায় নিই, আবার দেখা হবে। নদীর নামটি ময়ূরাক্ষী, কাকালো তার জল। কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুঁজে তল। নদীর নামটি ময়ূরাক্ষী, কাকালো তার জল। কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুঁজে তল। তুমি যাবে কি ময়ূরাক্ষীতে, হাতে হাত রেখে চলে নাও। যে ভালোবাসা রং জ্বলে গেছে, সেই রংটুকু খুঁজে পাওয়া। সখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়? সখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়?
শাওন আমার কথা শোনো, নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো। শাওন আমার কথা শোনো, নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো। ভালোবাসা থাকে চোখের মাঝে, চোখে চোখে শুধু চাওয়া, তাই চোখের জলে তোমার আমার ভালোবাসা খুঁজে পাওয়া। সখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়? সখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়? সত্যি তুমি আমরা ভালোবাসো? সত্যি করছি। তোমার ভেতর আমি, দূরে গেলে ভালোবাসা। ধারাবাহিক নাটক 2 টাকার বাহাদুরি, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আল হাসেন। আরে আব্বা আসতেছে, দাও। বইতে দিয়েছিলাম কিভাবে